ওয়েলকাম স্টুডেন্ট, আমি সুমিত স্যার। আজকে তোমাদেরকে সেল মেমব্রেন বা কোষ পর্দা সম্পর্কে বা প্লাজমা পর্দা সম্পর্কে বলবো। ফার্স্টে ডেফিনেশন থেকে স্টার্ট করছি। প্লাজমা পর্দা বা সেল মেমব্রেন শুধুমাত্র সজীব কোষের মধ্যে, শুধুমাত্র না, সকল সজীব কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে এর ডেফিনেশনটা এরকমভাবে বলা যেতে পারে যে কোনো সজীব কোষের চারপাশ দিয়ে অর্থাৎ প্রোটোপ্লাজমের বাইরে দিয়ে যে পাতলা স্থিতিস্থাপক সূক্ষ্ম একটা পর্দা থাকে যা লাইপোপ্রোটিন দ্বারা গঠিত, তাকে বলা হয় হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল ওয়াল। ডেফিনেশন হলো। এবার সেল ওয়াল বা প্লাজমা মেমব্রেন প্রথম কবে আবিষ্কার করেন, কে আবিষ্কার করেন? ডিসকভারি। বিজ্ঞানী নাগেলি এবং ক্র্যামার 1855-এ প্রথম সেল মেমব্রেন পর্যবেক্ষণ করেন। পরবর্তীকালে প্লোই 1931-এ সেল মেমব্রেন হচ্ছে এর নামকরণটা করেন, প্লাজমা পর্দার নামকরণটা করেন। এই সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কোষের কোথা থেকে উৎপন্ন হয়? কোষের মধ্যে যে ভিতরে যে প্রোটোপ্লাজম থাকে, সেই প্রোটোপ্লাজমের সব থেকে বাইরের যে লেয়ারটা, মানে প্রোটোপ্লাজমের পরিধির দিকের যে অংশটা, তাকে বলা হয় হচ্ছে একটোপ্লাজম। এই একটোপ্লাজম ধীরে ধীরে রূপান্তরিত হয়ে বা পরিবর্তিত হয়ে সেল মেমব্রেন বা কোষ পর্দাটা কিন্তু গঠন করে থাকে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেনের স্ট্রাকচার সম্পর্কে। যদি প্লাজমা মেমব্রেন এবং সেল মেমব্রেনের স্ট্রাকচার দেখি তাহলে পরে কিন্তু বা আল্ট্রা স্ট্রাকচার দেখি তাহলে পরে আমরা দেখতে পারবো যে বহু বিজ্ঞানী ভিন্ন ভিন্ন মতামত এ সম্পর্কে পোষণ করেছেন। তো আমরা তার মধ্যে উল্লেখযোগ্য তিনটা মতামত সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে স্যান্ডউইচ মডেল। এই যে দেখো, 1 নম্বর হচ্ছে স্যান্ডউইচ মডেল। এই স্যান্ডউইচ, আমি ছবিটা এঁকে রেখেছি। স্যান্ডউইচ মডেলে কি বলছে যে স্যান্ডউইচ কথাটা থেকে আমরা ওয়াকিবহল যে দুটো ব্রেডের মাঝখানে যেমন কোনো একটা ভেজিটেবলের লেয়ার থাকে, সেরকম এখানে স্যান্ডউইচ মডেলে কি হয়, প্লাজমা মেমব্রেনের মধ্যে উপরের দিকে একটা প্রোটিন লেয়ার এবং নিচের দিকে একটা প্রোটিন লেয়ার থাকে, তার মাঝখানে লিপিড লেয়ারটা দুটোর মাঝখানে চাপা অবস্থায় থাকে। তাই জন্য এটাকে স্যান্ডউইচ মডেল বলছে। উপরে বাইরের দিকে যে প্রোটিন লেয়ারটা থাকে সেইটা 20 আর্মস্ট্রং এর মতো চওড়া হয় এবং নিচে যে প্রোটিন লেয়ারটা থাকে সেটাও 20 আর্মস্ট্রং চওড়া হয়। আর লিপিড লেয়ারটা মাঝে যে থাকে সেটা 35 আর্মস্ট্রং চওড়া হয়। অর্থাৎ 20, 40 আর 35 হচ্ছে 75। টোটাল প্লাজমা মেমব্রেনের থিকনেসটা দাঁড়াচ্ছে হচ্ছে 75 আর্মস্ট্রং। এবার এর মধ্যে দেখা যাবে যে উপরের এবং নিচের দিকে যে প্রোটিন লেয়ার থাকে তার মাঝে যে লিপিড লেয়ারটা, ফসফোলিপিডের যে লেয়ারটা থাকে, সেই ফসফোলিপিডের মধ্যে সেটাও কিন্তু দুটো স্তরে থাকে। তার মাঝের দিকে যে অংশটা এরকম মেরুবিহীন অবস্থায় আছে, মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেরুবিহীন অবস্থায় আছে, তাকে বলা হয় নন পোলার বা এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোফোবিক, মানে জল বিকর্ষী। আর যেটা প্রোটিন লেয়ারের, দুটো প্রোটিন লেয়ারের দিকে লিপিডের যে মাথাগুলো থাকে, মাথার দিকে যে রিজিয়নটা, সেটার দিকে সেই অংশটাকে বলা হয় হচ্ছে পোলার বা হাইড্রোফিলিক, অর্থাৎ জলাকর্ষী অংশ। তাহলে এটা হয়ে গেল হচ্ছে স্যান্ডউইচ মডেল। বিজ্ঞানী ড্যানিয়েল এবং ডেপসন 1935-এ এই মডেলটা দিয়েছিলেন। এরপরে চলে আসবো আমরা হচ্ছে 2 নাম্বার আর একটা মডেল, সেটাকে বলে ইউনিট মেমব্রেন মডেল বা একক পর্দা মডেল। এটা বিজ্ঞানী রবার্টসন 1959-এ দিয়েছিলেন। তিনি কি বলেছেন যে প্লাজমা মেমব্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি ত্রিস্তরীয় একটা সংগঠন, যেটার মধ্যে প্রোটিন, লিপিড এবং প্রোটিন, তার মানে মাঝখানে লিপিড এবং উপরে নিচে প্রোটিন, এই তিনটা স্তর দ্বারা গঠিত একটা সংগঠন যেটা একক পর্দার উপরে কাজ করে। এটা হচ্ছে বিজ্ঞানী রবার্টসনের দেওয়া ইউনিট মেমব্রেন মডেল বা একক পর্দা মডেল। সেক্ষেত্রেও একইভাবে এই দুপাশে দুদিকের যে প্রোটিন লেয়ার থাকে, সেই প্রোটিন লেয়ারটা ঘন হয় এবং মাঝের যে লিপিড লেয়ারটা থাকে সেটা তুলনামূলক মানে কম গাঢ় হয় এবং সেটার মধ্যেও কিন্তু এরকম মাঝখানটার দিকটার যে অংশটা সেটা হচ্ছে নন পোলার রিজিয়ন এবং প্রোটিনের দিকের যে মাথা দুটো থাকে সেটা একটা পোলার রিজিয়ন এবং সেটা হাইড্রোফিলিক, মাথার দিকের রিজিয়নগুলো হাইড্রোফিলিক এবং মাঝেরটা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে এটা হয়ে গেল রবার্টসনের দেওয়া ইউনিট মেমব্রেন মডেল। এরপরে আমরা আসবো হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলটা কিন্তু এখন পর্যন্ত দেওয়া মডেলগুলোর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য।
এই মডেলটা ক্যালিফোর্নিয়ার দুজন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন 1972-তে দিয়েছিলেন, এবং সিঙ্গার এবং নিকলসন বলেছিলেন যে তারা এটাকে অনেকটা ওই সমুদ্রের মধ্যে যে হিমশৈল ভাসমান অবস্থায় থাকে তার সাথে এটা ওনারা এটাকে কম্পেয়ার করেছিলেন, যে সমুদ্রের জলের মধ্যে হিমশৈলগুলোর যে আংশিক নিমজ্জিত বা উপরে ভাসমান অবস্থায় থাকে, ঠিক একইভাবে তারা বলেন যে এই ফ্লুইড মোজাইক মডেলের ছবিটা আমি এঁকেছি, ফ্লুইড মোজাইক মডেল, তারা বলেন যে ফসফোলিপিডের স্তরের মধ্যে মানে প্লাজমা মেমব্রেনটা হচ্ছে একটা ফসফোলিপিডের সংগঠন, যার মধ্যে কিনা প্রোটিনগুলো ওই হিমশৈলের মতো ভাসমান অবস্থায় থাকে। এটা দেখতে যেহেতু অনেকটা মোজাইকের মতো হয়, সেই জন্য এটাকে বলা হয় তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। এখানে আমরা দেখতে পাবো যে দেখো এই যে লাল অংশটা যে আমরা দেখছি, এটা হচ্ছে ফসফোলিপিডের সংগঠন, দুটো ফসফোলিপিডের লেয়ার আছে, তার মধ্যে পোলার রিজিয়ন গুলো একদিকে বাইরের দিকে এবং হচ্ছে নন পোলার রিজিয়ন গুলো ভিতরের দিকে উন্মুক্ত অবস্থায় থাকে। নন পোলার রিজিয়ন গুলো এই জায়গাটাকে বলবে হচ্ছে ওই একইভাবে হাইড্রোফোবিক মানে জল বিকর্ষী অংশ, আর পোলার রিজিয়ন যেগুলো থাকবে সেটা জল আকর্ষী অংশ বা হাইড্রোফিলিক অংশ। এর মধ্যে প্রোটিন অণুগুলো বিভিন্ন স্তরে স্তরে ভাসমান বা প্রথিত বা নিমজ্জিত অবস্থায় আছে। এবার এই যে লিপিড স্তরগুলো যে থাকে, এই যে ফসফোলিপিডগুলো যে থাকে, ফসফোলিপিডের মাঝে মাঝে কিন্তু আবার দেখা যাবে কোলেস্টেরল বা গ্লাইকোলিপিড, হ্যাঁ, বা গ্লাইকোপ্রোটিন, এগুলো কিন্তু এর মাঝে মাঝে থাকে। এরপরে আমরা যদি এটা আরেকটা জিনিস এখানে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ইলেকট্রন স্পিন রিজনিং আর নিউক্লিয়ার ম্যাগনেটিক রিজনিং, এই দুটো পদ্ধতির মাধ্যমে বর্তমানে জানা গেছে যে এই যে লিপিডের যে লেয়ারগুলো, ফসফোলিপিডের যে লেয়ারগুলো আছে, সেই লেয়ারগুলো কিন্তু নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে। এই স্থান পরিবর্তনের ঘটনাটাকে আমরা বলে থাকি ফ্লিপ ফ্লপ সঞ্চালন বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসেবে মনে রাখবে যে ফ্লিপ ফ্লপ সঞ্চালন বা ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কাকে বলে। হলো এরপরে আমরা চলে আসবো যে বললাম যে ফসফোলিপিডের মধ্যে প্রোটিন অণুগুলো ভাসমান অবস্থায় থাকে। এই প্রোটিনগুলো যে থাকে, প্রোটিনগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় হচ্ছে বহিস্থ প্রোটিন বা এক্সটেন্সিক প্রোটিন, আর একটাকে বলা হয় অন্তস্থ প্রোটিন বা ইন্টেন্সিক প্রোটিন। এবার বহিস্থ প্রোটিন কোনগুলো? যেই প্রোটিনগুলো এই ফসফোলিপিডের উপরে এইরকম একদম বাইরের দিকে, হ্যাঁ, বহিস্থ প্রোটিন এটা আর কি, বহিস্থ প্রোটিন এগুলো বাইরের দিকে একদম ভাসমান অবস্থায় থাকে বা লুজলি অ্যাটাচ থাকে, সেগুলোকে বলা হয় হচ্ছে বহিস্থ প্রোটিন। হ্যাঁ, এবার তোমরা দেখতে পাবে যে এই যে প্রোটিনের মাথার দিকে এই ধরনের স্বল্প শর্করা কখনো কখনো যুক্ত অবস্থায় থাকে শাখার ন্যায়, এটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। আবার লিপিডের মধ্যেও এরকম স্বল্প শর্করা কখনো কখনো শাখা প্রশাখার ন্যায় যুক্ত থাকে স্বল্প শর্করা, সেটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোলিপিড। এগুলো হচ্ছে বহিস্থ প্রোটিনের গেল অংশ। আর অন্তস্থ প্রোটিন কাকে বলবে? যদি এই প্রোটিনগুলো গ্লাইকোলিপিডের মধ্যে বাইরের দিকে ভাসমান অবস্থা না থেকে পুরোপুরি ওর মধ্যে পথিত বা গাঁথা থাকে, যেমন এটা মনে করো পুরোপুরি গাঁথা আছে বা এটা মনে করো পুরোপুরি গাঁথা আছে, তখন তাকে বলা হয় হচ্ছে অন্তস্থ প্রোটিন বা ইন্টেন্সিক প্রোটিন। এবার এরকম অনেক সময় দেখা যায় যে অন্তস্থ প্রোটিনগুলো নিজেদের মধ্যে একটা ছোট্ট গ্যাপ তৈরি করে গোটাটার মধ্যে একটা চ্যানেল তৈরি করেছে, এটাকে টানেল মেমব্রেন বলে। এটার থিকনেসটা মানে গ্যাপটা 8 আর্মস্ট্রং পর্যন্ত হয়ে থাকে। এর মাধ্যমে কি কোষ কি করবে? এর মাধ্যমে বিভিন্ন বস্তুর আদান প্রদান করতে সাহায্য করবে, টানেল বা চ্যানেলের মতো কাজ করে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে তোমাদের ফ্লুইড মোজাইক মডেল। এবার বিভিন্ন রকম কোষ পর্দার পরিবর্তন বা মডিফিকেশন আমরা দেখতে পারি বিভিন্ন রকম শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য। কোষ পর্দার মধ্যে বিভিন্ন রকম মডিফিকেশন দেখা যায়। সেই মডিফিকেশনগুলো এখানে আমরা একটাই কোষের ওরকম দুটো কোষের পাশাপাশি দুটো কোষের ছবি এঁকেছি এবং তার মধ্যে বিভিন্ন রকম মডিফিকেশনগুলো একই জায়গায় তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে যেমন মাইক্রোভিল্লি, এই যে অনেক সময় দেখা যায় কোষের মধ্যে প্রাণী কোষে যে কোষ পর্দা থাকে, সেই কোষ পর্দা এরকম বাইরের দিকে আঙুলের ন্যায় অভিক্ষেপ তৈরি করে, সেগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রোভিল্লি। এটা সাধারণত ক্ষুদ্রান্তের আবরণী কলার কোষে এই ধরনের কোষ পর্দায় এই ধরনের মাইক্রোভিল্লি দেখা যায়। তারপরে আবার কিছু কিছু কোষের ক্ষেত্রে, যেমন মনে করো বৃক্কীয় কোষের কোষ পর্দায় এই
যে আঙুলের ন্যায় প্রবর্ধকগুলি এগুলো বাইরের দিকে দেখা যাচ্ছে মাইক্রোভিল্লি, আবার অনেক ক্ষেত্রে যে ভিতরের দিকে আঙুলের ন্যায় নলাকার বিস্তৃত থাকে তাকে বলা হয় আবার হচ্ছে ইনভ্যাজিনেশন। তাহলে পরে মাইক্রোভিলি হচ্ছে বাইরের দিকের গুলোকে বলছে মাইক্রোভিলি, বাইরের দিকে যে নলাকার বিস্তৃত অংশ থাকছে তাকে বলছে কোষপর্দাকে বলছে মাইক্রোভিলি, আর সেটা যদি ভিতরের দিকে বিস্তৃত হয় নলাকারে তখন তাকে বলছে হচ্ছে ইনভ্যাজিনেশন। এরপরে ধরে নাও পাশাপাশি দুটা হচ্ছে কোষ আছে, সেই দুটা সংলগ্ন কোষের কোষপর্দার যে বহিস্থ প্রোটিনগুলো থাকে এই অঞ্চলে বহিস্থ প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলো যদি খুব দৃঢ়ভাবে যুক্ত থাকে একে অপরের সাথে তখন তাকে বলা হয় হচ্ছে টাইট জাংশন। যেহেতু টাইটলি অ্যাটাচ থাকে সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে টাইট জাংশন। এরপরে হচ্ছে ডেসমোজোম বা এটাকে ম্যাকুলা অ্যাডহেরেন্সও বলে। ডেসমোজোম কাকে বলবে? বলছে যে এইরকম মনে করো পাশাপাশি এটা একটা কোষ এটা একটা কোষ, এরকম পাশাপাশি দুটা প্রাণী কোষের যদি কোষ পর্দার মধ্যে সংযোগস্থলে কোষান্তর বস্তু জমা হয়ে যদি কোনো একটা সংগঠন সৃষ্টি করে তখন তাকে বলা হয় হচ্ছে ডেসমোজোম বা ম্যাকুলা অ্যাডহেরেন্স। এই যে সংগঠনটা তৈরি করছে এদের মধ্যে যে বিস্তারটা মানে এটা 200 থেকে 300 আর্মস্ট্রংয়ের মতো হয়ে থাকে। এই ডেসমোজোম থেকে এই যে এদিকে তোমরা দেখতে পাবে যে ডেসমোজোম থেকে অনেকগুলা সমান্তরালভাবে সুতার ন্যায় ফিলামেন্ট বেরিয়েছে। এগুলোকে বলা হয় হচ্ছে এদিকেও বেরিয়েছে দুটো কোষের মধ্যে দেখা যাচ্ছে। তো সেই ফিলামেন্টগুলোকে বলা হয় হচ্ছে টেনোফিলামেন্ট বা টেনোফাইব্রিল। তাহলে হয়ে গেল ডেসমোজোম। এরপরে এটা কোথায় দেখা যায়? ডেসমোজোম দেখা যায় সাধারণত মানুষের ত্বকের এপিডার্মিসে ডেসমোজোম দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে হেমিডেসমোজোম। হেমিডেসমোজোম কি? কোনো ডেসমোজোমের এই এক পাশের দিকে কোষপর্দা অধিক স্থূল হয়ে যায়, একে বলা হয় হচ্ছে হেমিডেসমোজোম। এটা আবরণী কলার কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে গ্যাপ জাংশন। আমরা যেমন বললাম টাইট জাংশন, সেরকম হচ্ছে গ্যাপ জাংশন। গ্যাপ জাংশনের ক্ষেত্রে কি দেখা যাবে যে এরকম পাশাপাশি দুটা কোষ, সেই কোষের কোষপর্দার মানে এই যে এখানে একটা কোষের কোষপর্দা এসে মিলিত হয়েছে আর এখানে একটা কোষের কোষপর্দা এসে মিলিত হয়েছে, মিলিত হলে পরেও এদের মধ্যবর্তী স্থানে অনেক সময় ফাঁকা গ্যাপ থেকে যায়, তখন তাকে বলা হয় হচ্ছে গ্যাপ জাংশন। এটা 20 আর্মস্ট্রংয়ের মতো ফাঁকা থাকতে পারে। তাহলে এই হচ্ছে একটা ছবির মধ্যে দিয়ে আমি তোমাদেরকে কোষের বিভিন্ন রকম কোষপর্দার শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য যে বিভিন্ন রূপান্তর বা মডিফিকেশন দেখা যায় সেই মডিফিকেশনগুলো বর্ণনা করলাম। কোষ পর্দা বা সেল মেমব্রেনের ফাংশন বা কাজ সম্পর্কে। আচ্ছা, প্রথমে সাধারণ কাজগুলো তো আমরা জানি যে সেল মেমব্রেন বা ইয়ের কাজ কি, যে কোষকে বা কোষের সাইটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। 2 নাম্বার হচ্ছে কোষকে একটা আকৃতি প্রদান করবে। তারপরে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে এরা ভূমিকা গ্রহণ করে, যেমন কিনা মনে করো ব্যাপন, অভিস্রবণ, কোষীয় বস্তুর আদান প্রদান বা ট্রান্সপোর্টেশন, এইসব বিভিন্ন রকম কাজে সাহায্য করে। তা বাদ দিয়ে আরেকটা যেটা জিনিস দেখা যায়, এগুলো তো গেল, তা বাদ দিয়ে আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস। সেল মেমব্রেন কিন্তু এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিসে অংশগ্রহণ করে, এটা একটু মনে রাখবে স্পেশাল ভাবে। এন্ডোসাইটোসিস কাকে বলছে? কথার মধ্যেই আছে এন্ডোসাইটোসিস, যখন কোনো কিছুকে ভিতরে নেবে, মানে সেল যখন কোনো কিছুকে ভিতরে নেবে তখন তাকে বলতে হচ্ছে এন্ডোসাইটোসিস। এই এন্ডোসাইটোসিস 2 ধরনের হতে পারে। একটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস কি হচ্ছে? যখন একটা সেল যখন কোনো এরকম একটা কঠিন বস্তুকে তার ভিতরে গ্রহণ করে নিচ্ছে তখন তাকে বলছে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। মানে কঠিন বস্তুকে সেলের ভিতরে গ্রহণ করে নেওয়ার পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এবং এই কঠিন বস্তু সম্পূর্ণ এই যে গহ্বরটা কোষের মধ্যে সেটাকে বলা হয় হচ্ছে ফ্যাগোজোম। তাহলে হয়ে গেল ফ্যাগোসাইটোসিস। ঠিক এরকমই আরেকটা হচ্ছে পিনোসাইটোসিস। 2 নম্বর হচ্ছে এন্ডোসাইটোসিসের 2টা ভাগ, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস আর একটা হচ্ছে পিনোসাইটোসিস। পিনোসাইটোসিস কি কাকে বলবে? ওই সেম ওই কোষ যদি ওরকম কোনো ইয়ে না নিয়ে, মানে কঠিন বস্তু না নিয়ে কোনো তরল পদার্থকে তার ভিতরে ঢুকিয়ে নেয়, তখন তাকে বলা হয় পিনোসাইটোসিস। এবং ওই তরল পদার্থপূর্ণ যে গহ্বরটা কোষের মধ্যে থাকে তাকে বলা হয়
পিনোজোম বা এটাকে যেহেতু তরল পদার্থ এর ভিতরে ঢুকছে, তাই জন্য এটাকে বলা হয় হচ্ছে সেল ড্রিঙ্ক করে নিচ্ছে তরল পদার্থকে, তাই জন্য এটাকে সেল ড্রিঙ্কিংও বলে। আবার এটা কিন্তু একটা উল্টা পদ্ধতি আছে। মনে করো যদি তরল পদার্থ কোষের মধ্যে উপস্থিত কোনো তরল পদার্থ ধীরে ধীরে কোষ পর্দার দিকে পরিধির দিকে যায় এবং কোষ পর্দার সাথে সেটা মিশে গিয়ে, সেই গহ্বরটা মিশে গিয়ে এই তরল পদার্থটা কোষ থেকে যদি বাইরে বেরিয়ে যায় তখন তাকে বলবে হচ্ছে রিভার্স স্পিনোসাইটোসিস বা সেল ভমিটিং। এই সেল ভমিটিং অগ্নাশয় কোষের মধ্যে দেখা যায়। তাহলে হয়ে গেল এটা হচ্ছে আমি কি বললাম এন্ডোসাইটোসিস। আর একটা হচ্ছে এক্সোসাইটোসিস, কোষের ভিতর থেকে যদি কোনো কিছু কোষ তার পরিধির মাধ্যমে বাইরে বের করে দেয় তখন তাকে বলা হয় হচ্ছে, কোষ পর্দার মাধ্যমে বাইরে বের করে দেয় তখন তাকে বলা হয় হচ্ছে এক্সোসাইটোসিস। এটা হচ্ছে মনে করো ওই নিউরোসিক্রেটরি সেলের যে নিউরো হরমোন যে ক্ষরণ হয় সেটা কিন্তু একটা এক্সোসাইটোসিসের উদাহরণ। তাহলে মোটামুটি সেল মেমব্রেনের কাজ সম্পর্কে তোমাদের একটা বিস্তৃত ধারণা দিলাম। এই হচ্ছে টোটাল সেল মেমব্রেনের সম্পর্কে ধারণা।